পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সে ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না। আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল। তা শুধু আশ্চর্য নয়, অতি আশ্চর্যকর বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয় তো বিশ্বাস করো, অথবা বিশ্বাস না করলেও দুঃখিত হব না। একবার সরকারি কিছু কাজে আমি হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় গেছিলাম। তবে সেই দিনগুলো ওই এলাকাবাসীদের জন্য খুব একটা ভালো সময় ছিল না। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিদেশি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে যে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি তাকে চোখের সামনে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতেও দেখেছে। তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতো আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতরে ঢুকত সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ দেয়। বাঘের লেজ নেই, তাও আবার কখনো সম্ভব নাকি? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায় চালাক হয়, বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনি সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি। কিন্তু এই আধুনিক যুগে নিতান্তই মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। তবে শয়তান যে সাধারণ বাঘ নয়, একদিন তার প্রমাণ আমি পেলুম। বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যের আগে হরিণ মেরে ফিরে আসছিলাম। এমনিতেই রাত বিরেতে কেউ এই জঙ্গলে আসতে চায় না, তাও যা হোক করে দুজন কুলির ব্যবস্থা করেছিলাম। তারা আমাদের পেছনে, আমরা দুই বন্ধু সন্তর্পণে এগোচ্ছি। আমাদের পেছন পেছন মরা হরিণটাকে কাঁধে করে ওই দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। পথের আন্দাজ করতে করতে বনের একটা মোড় ফিরতেই দেখি আমাদের পথের ওপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার আবার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল। পর মুহূর্তেই আমরা দুজন একসাথে বন্দুক ছুড়লাম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আর আনন্দের সীমা রইল না। কলি দুজনও মনের খুশিতে ধেই ধেই করে নাচ শুরু করে দিল। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক দেখতে এলো। অনেকেই তার মৃতদেহের ওপরে কিল চর লাথি বৃষ্টি করে মনের ঝালও ঝেড়ে দিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাড়ির দিকে রওনা হলো। তবে খানিক দূর যেতেই
বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছড়িয়ে এলো। ভীষণ জোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশ ভেরি চূড়ো ধুলোর মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির ওপরে বারবার মাথা ঠোকবার চেষ্টা করতে লাগলো, যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যের অন্ধকারকে সঙ্গে করে নিয়ে। বুঝলুম আজ আর বাড়ি ফেরা হবে, কারণ এখান থেকে আমার বাড়ি অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও বাড়ি ফিরে যেতে চাইল, এমনকি বকশিসের লোভও কোনো গ্রাহ্য করল না। তারা দুটো কারণ দেখাল। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ, আর দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি তাকে খুন করেছে। সেই থেকে এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই প্রবল বৃষ্টিতে এই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিল, সেটাই জ্বালল। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল। তার দ্বারা আমার আর হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছি। ঘরখানার প্রকাণ্ড দেওয়ালে দেওয়ালে ওইদের রাজত্বে সমস্ত দরজা জানলাই ভাঙা। মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘের, ভাল্লুকের, শেয়ালের, কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। হরিশকে ইঙ্গিত করে বললুম, হরিশ ভাই, এখানেও আমরা কিন্তু নিরাপদ নেই। যে কোনো মুহূর্তেই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রে দেখছি তো ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে এনে আমরা রাখলাম। আকাশের অন্ধকারকে ছ্যাঁদা করে জলধারা অশান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত। বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করছে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আঁকে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। তারপর উপর দিকে মুখ তুলে কিসের একটা ঘ্রাণ নিতে লাগলো, যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ভয় পায় না, কিন্তু সে আর অত্যন্ত ভয় অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার মধু শব্দ শোনে। আমি তাকে ডাকলুম, টাইগার, টাইগার, এখানে।
আয় বলছি। তবে সে কিছুতেই কাছে এলো না, থেকে থেকে চমকে ওঠে আর হা হা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ রে, টাইগার এমন করছে কেন? ও কি কিছু দেখেছে? আমারও মনে ওই একই প্রশ্ন। তবে চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। আগেই বলেছি, এ ভীষণ মস্ত ঘর। আমার এই ছোট্ট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেওয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, ভাই দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো। হরিশ বলল, কি 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 দেখবো? কেন? ওই ওই ছায়াটা। আরে কই, কোথায় ছায়া? আরে ওই যে দেওয়ালের উপর ঝুলছে। এই রাজগিরে তো তুমি পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে চোখ দুটি রোগড়ে নিয়ে উপরের দিকে চেয়ে আমিও দেখলুম, কিন্তু সেখানে আর কিছু দেখতে পেলাম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইল। বাইরে বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। কিন্তু গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট। হঠাৎ আমার মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইছে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে সরে বসল। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, আহা, আরে আবার কি হলো? কে কে যেন আমার কানে কানে কথা কইল। হা হা, সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলো, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইল না। খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। কি অস্বস্তি! ওদের চোখ এড়ায় এমন এমন কি করে? আমি বললুম, হরিশ, এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। গুলিদের বাজে কথা তোমার মনের ওপরে কাজ করেছে। তুমি শান্ত হও। এরকম পোড়া বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগার টাইগার অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। টাইগার তো অবোধ জন্তু। মিছে মিছে সেও কি ভয় পেয়েছে? আরে সে ভয় পেয়েছে বলে তুমিও কি ভয় পাবে? তুমি যে মানুষ। তবে হঠাৎ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে দালানের দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। আমার হাত ধরে হরিশ বলল, এ এ এ এ এ এ এ এ কোনো জন্তুর পায়ের শব্দ। কিন্তু আমার মন বলল এ কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যের সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে তা বলতে পারে।
হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বের করে বলল, অনেক তো রাত হয়েছে, এসো এবারে আমরা খেয়ে নিই। না ভাই, তুমি একলা খাও, আজ আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? সুরেন, দ্রুত বন্দুকটা নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও স্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানালা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে এসে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। ঠিক তারপরে দরজার চৌকাঠের ওপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। একটা বাদুড় ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর বিড়ালটা ল্যাচ তুলে ক্রমাগত ডাকতে লাগলো। বাদুড়টা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল। তারপরে দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে ধূপ করে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মারা গেছে। হরিশ সবিস্ময়ে বলল, সুরেন, দেখো দেখো। আমি মুখ ঘুরিয়ে দেখলাম যাকে আমরা স্বহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে, যে মোড়ে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো দাও দাও করে জ্বলছে। সেই চোখটা যেন আমাদের ভস্ম করে দিতে চায়। বাইরে বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে। বাদুর বাপ কালো বিড়ালকেও আর দেখতে পেলাম না। একটা চিৎকার করে আমি মাটির ওপরে পড়ে গেলাম। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি। পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। কে জানে, এটা হতেও পারে, আবার নাও হতে পারে। তা ঠিক আমার জানা নেই।